শুভ সন্ধ্যা। আপনাদের সাথেই আছি নুজহাত সাউম। প্রিয় দর্শক শ্রোতা, গ্রীষ্মের এই সন্ধ্যায় সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি শুভ সন্ধ্যার আজকের আয়োজনে। চলতে থাকা প্রদর্শনী এনটিভি হাইলাইটস এবং চিত্রশিল্পী সৌরভ চৌধুরীর সঙ্গে আলাপচারিতা দিয়ে সাজিয়েছি আমাদের আজকের আয়োজন। প্রথমেই চলতে থাকা প্রদর্শনী। জানিয়ে দিচ্ছি ঢাকার বিভিন্ন গ্যালারিতে চলতে থাকা চিত্রকলা প্রদর্শনীর সময়সূচি। উত্তরবাড্ডার অ্যাথেনা গ্যালারিতে প্রদর্শিত হচ্ছে চিত্রশিল্পী শেখ আফজালের একক চিত্রকলা প্রদর্শনী ইন্টারনাল অ্যাফেকশন। প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 7 মে পর্যন্ত। ধানমন্ডি আলিয়াস প্রসেসের লা গ্যালারিতে প্রদর্শিত হচ্ছে চিত্রশিল্পী সৌরভ চৌধুরীর একক চিত্রকলা প্রদর্শনী শাশ্বত অস্তিত্ব। প্রদর্শনী চলবে 9 মে পর্যন্ত। শুভ সন্ধ্যার এবারের আয়োজন এনটিভি হাইলাইটস। এবার জেনে নিন কি কি থাকছে এনটিভির রাতের অনুষ্ঠান মালায়। সন্ধ্যা 6:45 থাকছে কাজী মোহাম্মদ মোস্তফার প্রযোজনায় শিশু কিশোরদের নিয়ে ম্যাগাজিন অনুষ্ঠান আমরা সবাই রাজা। রাত 8:20 দেখবেন আবু রায়হান জুয়েলের পরিচালনায় রান্না বিষয়ক অনুষ্ঠান টুডেস কিচেন। রাত 9:40 দেখবেন হুমায়ুন ফরিদের পরিচালনায় ধারাবাহিক নাটক পাগলা হাওয়ার দিন। টাকা ইনকাম করবা, বুঝছো? আমি দেখছি তোমারে, তুমি সমীর পিছনে ঘুরঘুর করো। আর শোনো, এতে কোনো ফায়দা হইব না। আচ্ছা, তোমার বাবা মা কি করেন? ও বাবা গভর্নমেন্ট জব করে আর মা হচ্ছে হাউস ওয়াইফ। আচ্ছা, কোথায় থাকেন এনারা? চিটাগাং থাকে। রাত 11:30 রয়েছে মাবরুর রশিদ বান্নার পরিচালনায় ধারাবাহিক নাটক হাউস 44। সে এটা কিভাবে পারলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি অ্যাস্ট্রোলজিতে বিশ্বাস করি, অ্যাস্ট্রোলজি আমার সব। তাই বলে আমি খ্যাত হয়ে গেলাম? মানে চাঁদ তারা সূর্য হাতের রেখা আংটি এগুলো বিশ্বাস করলে একটা মানুষ খ্যাত? সে তো তোমার সব কথা শুনে, তোমার না ওটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি ওকে আমার কাছে পাঠিয়ে দাও, আমি বুঝিয়ে দিচ্ছি ওকে। রাত 12:10 থাকছে টক শো এই সময়। এই ছিল এনটিভি অনুষ্ঠান মালার হাইলাইটস। এবার আলাপচারিতা। শাশ্বত অস্তিত্ব শিরোনামে ধানমন্ডি আলিয়াস প্রসেসের লা গ্যালারিতে প্রদর্শিত হচ্ছে চিত্রশিল্পী সৌরভ চৌধুরীর একক চিত্রকলা প্রদর্শনী। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি চিত্রশিল্পী সৌরভ চৌধুরী। চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। কেমন আছেন? ভালো, আপনি? আমি অনেক ভালো আছি। তো 22 এপ্রিল থেকে আপনার প্রথম চিত্রকলা প্রদর্শনী আয়োজন করেছেন এবং সেদিনই উদ্বোধনী আয়োজনটি ছিল নিশ্চয়ই, এবং উদ্বোধনী আয়োজনটি সম্পর্কে শুনবো, কিন্তু পরে শুরুতেই জানি যে প্রথম সলো এক্সিবিশন যে কোনো শিল্পীর জন্য অনেক বড় একটি পাওয়া বা অনেক বড় একটি মুভমেন্ট বলা যায়। প্রিপারেশন অনেকদিন আগে থেকে থাকে। তো কেমন লাগছে এত বড় একটি স্বপ্ন পূরণ করতে পেরেছেন? অবশ্যই খুবই ভালো লাগছে, কারণ যখনই ভর্তি হয়েছি ফাইন আর্টসে আমি আরও অনেক বছর আগে, তো সবারই একটা স্বপ্ন থাকে যে তখন থেকে স্বপ্নটা মানে ছিল ভিতরে যে একসময় হয়তো আমি একটা আমার সোলো এক্সিবিশন করব, প্রথম একটা সোলো হবে আমার। তো ওভাবে এগিয়ে যাওয়া কাজ করে যাচ্ছিলাম। তবে লাস্ট 4 বছর আমি ফিক্সড করে নিয়েছিলাম যে একটা সোলো করব সামনে। তো আমার এই লাস্ট যে প্রদর্শনীটা এখন চলছে এটাতে আমার লাস্ট 4 বছরের কাজগুলো আছে। তো 4 বছর ধরেই প্রিপারেশন নিচ্ছিলাম। তো 4 বছরে যে ভালো কাজগুলো আমার কাছে এবং আমার সিনিয়রদের কাছে মনে হয়েছে, সবাই মিলে ডিসাইড করেছি যে এই কাজগুলো দেয়া যায়। তো সেই কাজগুলো আমি আমার প্রদর্শনীতে রেখেছি। আচ্ছা, 22 তারিখে নিশ্চয়ই উদ্বোধনী আয়োজনটা ছিল, তো কেমন ছিল, কারা উপস্থিত ছিলেন? 22 তারিখে আমার বিকেল 5:30টায় আমার উদ্বোধন হয় অ্যালিয়েন্স ফ্রাজিস গ্যালারিতে। তো খুবই ভালো, আমি মানে খুবই দর্শকদের খুবই সমাগম হয়েছিল এক্সিবিশনে, এবং আমি মানে খুবই আপ্লুত, এতগুলো দর্শক এসেছে আমার এক্সিবিশনে, প্রচুর দর্শক হয়েছে। তো আমি
মানে খুবই খুশি, মানে আমার ছবি দেখার জন্য যে এতজন আসছে এবং আমাকে ভালোবেসে আসছে, আমার কাজ ভালোবেসে আসছে, এটাতে আমি খুবই খুশি আর কি। আর সব থেকে বড় কথা কিন্তু দর্শক এসে যে অ্যাপ্রিসিয়েশনটা, এটাই কিন্তু অনেক বড় যে পাওয়া। আমি মানে খুবই ভালো অ্যাপ্রিসিয়েশন পেয়েছি অ্যাজ এ ইয়াং আর্টিস্ট। আমি এখনো ইয়াং, আমার প্রথম সোলো। তো দর্শকরা খুবই আমাকে মানে তাদের মানে আশীর্বাদ করেছে, সিনিয়ররা এবং জুনিয়ররাও অনেক মানে আমার কাজ ভালোবেসে এসেছে এবং তারা বেশ প্রশংসা করেছে কাজের। মানে এটা আমার ভবিষ্যতে আরো এগিয়ে যাওয়ার জন্য আমাকে একটা মানে ফুয়েল যোগাবে, যে আমার ভবিষ্যতে আরো আমি সোলো এক্সিবিশন করতে পারবো, এটার ফিডব্যাক হিসেবে। তো সাধারণ দর্শকদের কথা তো শুনলাম, কিছু গুণী মানুষ হতে ছিলেন, তাদের কথা একটু শুনি। অবশ্যই আমার এক্সিবিশনে গেস্ট হিসেবে ছিলেন বার্জারের রূপালী চৌধুরী, বার্জারের এমডি। তারপরে বরেণ্য আর্টিস্ট বীরেন সোম, আর্ট ক্রিটিক মঈনুদ্দিন খালেদ ভাই ছিলেন, অ্যালিয়েন্স প্রজেক্টের ডিরেক্টর ছিলেন ব্রুনো। তো এবং অন্যান্য সিনিয়র আর্টিস্টরাও এসেছিলেন, আমাদের যারা দেশ বরেণ্য শিল্পী যারা আছেন, আমার অগ্রজ যারা। তো তারা বেশ প্রশংসা করেছেন এবং কাজের খুঁটিনাটি নিয়ে আমাকে আলোচনা করেছেন, এবং আমি আরো কিভাবে কোন জায়গাগুলোতে ফোকাস করলে আরো ভালো করতে পারবো এগুলো আমাকে বলেছেন তারা। তো আমি চেষ্টা করবো যে ভবিষ্যতে আরো ভালো কাজ করার এবং তাদেরকে আরো ভালো কাজ উপহার দেওয়ার। সেটাই, এই সমালোচনাটা কিন্তু সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য অনেক হেল্প করবে। আচ্ছা, বলছিলেন 4 বছর ধরে প্রিপারেশন নেওয়া হচ্ছে, তো 4 বছর ধরে আসলে কি ধরনের কাজ করা হয়েছিল এবং সেখান থেকে নিশ্চয়ই কিছু কাজ সিলেক্ট করা হয়েছে, প্রিপারেশনটা কেমন ছিল সেটা যদি একটু বলতেন। প্রিপারেশন আসলে আমি প্রায় বিগত 6 বছর ধরেই একটা থিমে কাজ করছি, যে থিমটা আমার এক্সিবিশনে দেখতে পারবেন, ইটারনাল এক্সিস্টেন্স। আমি আসলে কাজ করছি সভ্যতা নিয়ে। তো আমাদের ছবি আঁকা শুরু হয় গুহা চিত্র থেকে। আগে আদিম যুগের গুহা চিত্রে মানে গুহাবাসীরা তারা হচ্ছে ছবি আঁকতেন, ধরেন গুহাতে তারা বাইসনের ছবি আঁকতেন, যে শিকার করছে বাইসনকে অথবা ম্যামথকে অথবা হরিণকে। তারা ভাবতো যে হয়তোবা বাইসন অথবা হরিণ অথবা ম্যামথের ছবি আঁকলে হয়তোবা তারা শিকারটাকে আয়ত্ত করতে পারবে পরবর্তী দিনে যখন তারা শিকারে যাবে। ছবি আঁকাটাকে কিন্তু তারা ভাষা হিসেবেও ব্যবহার করত, ভাষা হিসেবে ব্যবহার করতো। তো সেই থেকে ছবি আঁকা শুরু। তো এটা প্রায় অনেক হাজার বছর আগের কথা। তো এই হাজার বছরের মাঝে বর্তমানে আমরা যতদূর এসেছি, অনেকগুলো সভ্যতা আমরা পেরিয়ে এসেছি। তো আমি চেষ্টা করেছি যে বিভিন্ন সভ্যতার যে সিম্বলগুলো, মোটিভগুলো, সবগুলোকে আমাদের এখনকার সভ্যতার যে ফোক কালচার চলছে বাংলাদেশের, আমাদের ফোক মোটিভগুলো, এগুলোর সাথে একটু মার্চ করার, মানে এগুলো নিয়ে একটু খেলার। যেমন অনেকটা ফিউশন টাইপের, রাইট। অথবা দেখতে পাবেন যে আমাদের একটা ফোক বাঘ অথবা কিভাবে সেই বাইসনটাকে তাড়া করছে। আচ্ছা, বাহ। অথবা দেখতে পারবেন হয়তোবা যে আপনি মিশরীয় সভ্যতার কোনো একটা মোটিভকে আমাদের মোটিভের সাথে মানে একত্রিত করে দিয়েছি। তো চেষ্টা করছি একটা ফিউশন তৈরি করার। আচ্ছা, এই কনসেপ্টটা মানে ডিফারেন্ট একদম একটা কনসেপ্ট, যে কনসেপ্টটা এখনো পর্যন্ত মনে হয় না কেউ কাজ করেছে এরকম ফিউশনে। কিন্তু আপনি আসলে কিভাবে ইন্সপায়ার্ড হলেন, বা কোনো গল্প থেকে বা কোনো ঘটনা থেকে এই ধরনের ইন্সপিরেশন কাজ করেছে যে এই ধরনের বিষয়বস্তু নিয়ে আপনি কাজ করবেন? আসলে আমি ছোটবেলা থেকে গল্প শুনতে খুব পছন্দ করি। বাবা মা এবং বড়দের কাছ থেকে ছোটবেলায় কাল্পনিক গল্প, পৌরাণিক গল্পগুলো শুনতাম খুব, এবং পরবর্তীতে নিজেও পড়তাম পৌরাণিক গল্পগুলো, কাল্পনিক গল্পগুলো পড়তাম, এবং টিভিতেও অনেক কাল্পনিক পৌরাণিক যে চরিত্রগুলো থাকতো ওগুলো দেখে বেশ আকৃষ্ট হতাম। তো তখন থেকে আমার মাথায় ঘুরতো যে যখন ছবি আঁকবো তখন আঁকি, তখন হয়তোবা এরকম কিছু আঁকি, হয়তোবা আমি আমার ছবিতে লক্ষ্য করবেন যে হয়তোবা গরুর ডানা আছে, অথবা সাপ ডানা মেলে উড়ে যাচ্ছে। তো এই টাইপের কাল্পনিক, যেটা বাস্তবে সম্ভব না কিন্তু আমার হয়তোবা কল্পনার জগতে সেটা বসবাস করছে। তো এই থেকেই আমার ছবির মোটিভগুলো, থিমগুলো আসে। মাধ্যম হিসেবে কি ধরনের মাধ্যম বেছে নিয়েছেন? মাধ্যম হিসেবে আমি সব মাধ্যমেই কাজ করি, তবে বর্তমানে আমি স্বাচ্ছন্দ্য বোধ করতেছি এইচিং অ্যাকোয়াটিন প্রিন্ট মেকিং এর একটা টেকনিকে কাজ করার জন্য। তাছাড়াও আমি এর পাশাপাশি পেইন্টিং করতেছি। আমার এই এক্সিবিশন দুটো স্কাল্পচারও রয়েছে। যে টেকনিকটার কথা বললেন সেটা যদি একটু বলতেন যে কি ধরনের টেকনিক সেটা? এটা প্রিন্ট মেকিং এর একটা মাধ্যম, এইচিং অ্যাকোয়াটিন। এটা মেটাল প্লেটে করা হয়। মেটাল প্লেটে কোটিং, একটা কোট দেওয়া হয়, কোট দিয়ে তারপরে নিডল এবং টুলস দিয়ে ড্র করে দেন এটা লেয়ার বাই লেয়ার অ্যাসিডে বাইট করতে হয়। দেন হচ্ছে এটা আপনার এটা মানে ক্লিন করে এটার মধ্যে কালি লাগিয়ে প্রিন্টিং যে প্রেসটা আমাদের প্রিন্টিং মেশিন বলে ওটার মধ্যে দিয়ে ওর উপরে কাগজ দিয়ে এটার ইমপ্রেশন নেওয়া হয়। আচ্ছা, মানে বেশ লং টার্ম একটা প্রসেস। লং টার্ম প্রসেস। আমার প্রতিটা কাজেই প্রায় কোনটায় 25 দিন, 20 দিন, 1 মাস, 1.5 মাসেরও কাজ আছে এখানে। আচ্ছা, এই যে বললেন যে 4 বছর ধরে একটা প্রিপারেশন নেওয়া হচ্ছে, তো 4 বছর তো অনেক ছবি আঁকা হয়েছে, তার মধ্যে থেকে কতগুলো ছবি সিলেক্ট করেছেন? আমার
আমার বেশ কিছু আঁকা হয়েছিল, তবে আমার যেহেতু অনেক সময় নিয়ে আঁকতে হয় প্রতিটা ছবি, আমি আমার কাজে ডিটেলিং পছন্দ করি। এক একটাই প্রায় 1 মাস লেগে যায়, তো বেশি কাজ ওই তুলনায় জমে নাই। সো আমার মোটামুটি ওর মধ্যে থেকে 38টা কাজ নিয়ে এবার এই প্রদর্শনীটা। এখানে একটা প্রশ্ন করতে চাই যে আপনি গ্যালারি কসমোসে ইনচার্জ হিসেবে আছেন, তো সেখানে আলিয়াস প্রসেসে কেন এক্সিবিশনটা করা? না, এই প্রশ্নটা অনেকেই করেছে এর মধ্যে। তো যেটা হচ্ছে যে আমি ধানমন্ডিতে ইয়োডা থেকে পেইন্টিং অনার্স এবং মাস্টার্স করেছি, তো আমার সার্কেলটা, আমার বন্ধু বান্ধব এবং যে শুভাকাঙ্ক্ষীরা বেশিরভাগই ধানমন্ডিতে থাকেন তারা। আর অ্যালিয়েন্সটাই করার ইচ্ছে আমার অনেক বছরের, মানে আমি এটার এক্সিবিশনের ডেটটাও নিয়ে অনেক আগের। তো অনেক দিনের ইচ্ছা ছিল যে অ্যালিয়েন্স একটা এক্সিবিশন করব, আর এই লোকেশনটা আমার মানে সাথে আসলে যাচ্ছিল, কারণ আমার ছবিগুলো যেরকম মানে ভাবে তৈরি, তো এটার সাথে অ্যালিয়েন্সের ভালো মার্জ হচ্ছিল। আর কসমোসে তো অবশ্যই করব সামনে ইনশাল্লাহ। কসমোসে আমার সোলো এক্সিবিশন ইনশাল্লাহ দেখতে তো পাবেন এখন আপনারা। পর্যন্ত কি কোনো প্ল্যান আছে আর একটি সোলো এক্সিবিশন করার? মানে মাত্র তো একটি হচ্ছে, না, এখনো অবশ্যই চলছে। প্ল্যান না থাকলে আসলে মানে ভালোভাবে তো আগানো যায় না। সো অবশ্যই একটা প্ল্যান আছে সামনে, পরবর্তীতে একটা সোলো দেশে এবং দেশের বাইরে করার চেষ্টা করব আমি অতি আচ্ছা। শীঘ্রই। তো এখন পর্যন্ত তো অনেকগুলি আপনার গ্রুপ এক্সিবিশন করা হয়েছে, আর দেশে এবং দেশের বাইরেও কি গ্রুপ এক্সিবিশন করা জি, হয়েছে? বেশ কিছু গ্রুপ এক্সিবিশনে অ্যাটেন্ড করেছি আমি, দেশে এবং দেশের বাইরেও। আচ্ছা, দেশের বাইরে যে কান্ট্রিগুলোতে আপনি গ্রুপ এক্সিবিশন করেছেন সেগুলোর নামগুলো যদি বলতেন, বা উল্লেখযোগ্য এক্সিবিশন কোনগুলি ছিল? এর আগে জাপানে আমি গ্রুপ এক্সিবিশন অ্যাটেন্ড করেছি, আর এমনিতে দেশে ন্যাশনাল এশিয়ান ইয়াং বার্জার যে কম্পিটিশনগুলো হয় সবগুলোতে আমি লাস্ট 6 বছরে যতগুলো হয়েছে মোটামুটি উল্লেখযোগ্য সবগুলোতে অ্যাটেন্ড করেছি। আচ্ছা, এখন তো ইয়াং এর এক্সিবিশনটা হচ্ছে, তো সেখানে পার্টিসিপেট করা হচ্ছে কি? জি, পার্টিসিপেট করছি, আমার একটা কাজ আছে ইয়াং এর এক্সিবিশন। আচ্ছা, তো যেই থিমটা নিয়ে কথা বলছিলেন, এই থিমটা নিয়ে কি সাধারণত কাজ করা হয়, না এই থিমের বাইরেও কোনো থিম আছে যেটা নিয়ে আপনি কাজ করেন? বেসিক্যালি আমি ফোকাসড এই থিমটা নিয়েই, তবে এর পাশাপাশি কারণ আমার মানে ওয়াটার কালার করা হয়, অন্যান্য মিডিয়া পেইন্টিং করা হয়, ডিপেন্ড করে মানে সিচুয়েশনের উপর। অথবা কোনো আর্ট ক্যাম্পে গেলাম, আর্ট ক্যাম্পে গিয়ে হয়তো ওই আর্ট ক্যাম্পের থিম অনুযায়ী কাজ করলাম, এরকমও করা হয়। মানে বিভিন্ন রকম ওয়ার্কশপ তো করা হয়। ওয়ার্কশপ আর্ট ক্যাম্পগুলোতে ওগুলো কতগুলোতে থিম থাকে, সো ওই থিম অনুযায়ী তখন করতে হয়, অথবা আমার মোটিভগুলো, আমার স্টাইলটাকে ওটার মধ্যে আমি ফেলার চেষ্টা করি। আচ্ছা, তো আপনার পড়াশোনা তো বলছেন যে ইউরোতে অনার্স এবং মাস্টার্স ওখানেই করা হয়েছে, কিন্তু এই যে পেইন্টিং এর প্রতি আগ্রহটা বা ড্রয়িং করতে যাওয়ার প্রতি যে আগ্রহ, সেটা আসলে কবে থেকে বা শুরুটা কিভাবে হয়েছিল? ড্রয়িং এর আগ্রহটা ছোটবেলা থেকে, একদম ছোটবেলা থেকে, বলতে গেলে ক্লাস 1 থেকেই আমি করছি। তখন ওই যে ছোটবেলা যে আর্ট কম্পিটিশনগুলো হতো ওগুলো অ্যাটেন্ড করতাম, আমি পুরস্কার পেয়েছি কিছু, তো সেই থেকে উৎসাহটা আরো বেড়ে যায়। এবং আমার বাবা ডাক্তার, তো উনিও ছবি আঁকেন মানে শখ করে, তো উনিও আমাকে অনেক ছবি আঁকার অনুপ্রেরণা দিয়েছেন এবং হয়তো ছোটবেলা দেখাও দিতেন অনেক। আচ্ছা, এমনি সেরকম প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা তো ছিল না, জাস্ট আগ্রহ থেকেই এই পথে আসা? জি, আগ্রহ থেকে আসা। আমার চাচাও আর্টিস্ট, উনি একটা চারুকলা অনুষদের ডিন হিসেবে আছেন। আচ্ছা, তো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে তার মানে সেই পরিবেশটা কিন্তু ছোট থেকেই ছিল। জি। তো ভবিষ্যৎটা আসলে কিভাবে দেখতে চান, বা নিজেকে আসলে কোন জায়গাটাতে দেখতে চান যদি জিজ্ঞেস করি? নিজেকে দেখতে চাই, আমি ছবি এঁকে যেতে চাই, সারা জীবনই ছবি এঁকে যেতে চাই, এবং আশা করবো যে দর্শকরা আমার ছবি পছন্দ করবেন এবং আরো বেশি বেশি প্রদর্শনী করতে পারবো এবং চালিয়ে যেতে পারবো। এবং আমার ইচ্ছা আছে দেশের বাইরেও কিছু যাওয়ার এবং কিছু টেকনিক বাহির থেকে শিখে আসার এবং দেশে কাজ করার। আচ্ছা, আপনার যে ইচ্ছাটা বা সুপ্ত বাসনাটা, সেটা অবশ্যই অনেক বেশি সাফল্য হিসেবে ধরা দিক, সেই প্রত্যাশা থাকলো। অনেক অনেক ভালো থাকবেন, আর আমাদের অনুষ্ঠানে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ এবং এই এনটিভিকেও অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, কথায় কথায় আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস shubhasondha@ntvbd.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com-এ। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভ সন্ধ্যা।